11টা দল এক জায়গায় হয়েছে। তারা প্রতিদিন বলতেছে, কি বলতেছে, যে কোনো মুহূর্তে সরকারকে ফেলে দিব। তারেক রহমানের গালাগালি থেকে শুরু করে সব তারা করতেছে। ওই যে ছাত্ররা একটু গায়ে হাত দিছে, আজকে আবার থানা ঘেরাও দিছিল, কিন্তু তারা বলে নেই তাদের এই যে শক্তির উৎসটা কোথায়। আর তালেবান এবং পাকিস্তান, ও হ্যাঁ এতক্ষণ মনে পড়ছে, 7,000+ বাংলাদেশে মাদ্রাসা পড়ুয়া ছাত্র এখন টিটিপিতে, টিটিপি হলো তেহরিক-ই তালেবান, সেখানে, এবং আর জয়সি মোহাম্মদ আরো যে কয়েকটা জঙ্গি সংগঠন আছে সেখানে ট্রেনিং নিতেছে বাংলাদেশের 7,000+ মাদ্রাসার ছাত্র। আচ্ছা, একদিনে 3 জন মারা গেছিল, কারণ তারা কিন্তু ওই তেহরিকি তালেবান ইসলাম প্রতিষ্ঠার জন্য পাকিস্তান সেনাবাহিনীর সাথে সংঘর্ষ করতেছে। প্রায় মাঝে মধ্যে 20-50 জন মারা যায়, সেনাবাহিনীও মারা যায়, তারা কত দুর্ধর্ষ, সেখানে ট্রেনিং নিতেছে তারা। 3 জন মারা গেছে আর 15 জন গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের ছেলে। এখানে একটা ছেলে আমার কাছে ফোন করছে, আমি কিন্তু ফেসবুকে দিচ্ছি সব হিস্ট্রি। সে বলছে এই সব কিছু বলছে যে এই পরিমাণ আছে আমরা এখানে। ও বলছে 10-20 হাজার, কিন্তু আমি পরবর্তী বিভিন্ন ভাবে টার্গেট করে এই 7,000+ সেখানে ট্রেনিং নিতেছে। এরা কি ভয়ঙ্কর ব্যাপার! এই 2 বছরের মধ্যে এই এত লোক ওখানে ট্রেনিং নিতেছে। ও ট্রেনিং নিয়ে কি করবো তারা? ওখানে ট্রেনিং নিয়ে তারা বাংলাদেশেই আসবো, কার্যক্রম শুরু হয়েছে। হঠাৎ করে বাংলাদেশের একটা ISI এর গোয়েন্দা রিপোর্ট আসলো বাংলাদেশে। সেই রিপোর্টে বলছে, বাংলাদেশকে সতর্ক করছে কি, যে আপনাদের দেশ থেকে বানের জলের মতো মাদ্রাসার ছেলে পেলে আমাদের দেশের বিভিন্ন, আমার কাছে ডকুমেন্টস আছে, কেউ চাইলে নিয়ে এমনি ধরে নিয়ে যাবেন যান, কিন্তু ডকুমেন্টস নিয়ে কথা বলতেছি, ডকুমেন্টস আছে। তারা যে কি লেখছে শুনেন, বানের জলের মতো মাদ্রাসার ছেলে পেলে আইসা তারা যারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতেছে এইখানে যোগ দিতেছে। আপনারা এটা ঠেকান, না হলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক রাখা যাবে না। 7,000+। এবং আরেকটা সূত্রে জানলাম, এটা হলো শুধু পাকিস্তানে, আফগানিস্তানে আছে বেশ কিছু ছেলে পেলে এই কাজ করতেছে। সত্য ঘটনা, এই রিপোর্টও পাইছি। আজ করে 3-4 দিন আগে একটা পাকিস্তান গোয়েন্দা সংস্থা বাংলাদেশে গোয়েন্দা সংস্থার কাছে একটা রিপোর্ট পাঠালো, কি যে আপনাদেরকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু আপনাদের বিমান বাহিনীতে, সেনাবাহিনীতে তেহরিক-ই তালেবানের সদস্যরা তারা সংগঠিত হইতেছে এবং বাংলাদেশে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তারা অলরেডি বাংলাদেশকে দিয়ে দিল, সতর্ক করে দিল। দেখেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিছু জানে না, তারা জানলো কিভাবে? তারা ওই যে বাংলাদেশি বা ওখানকার তেহরিকি তালেবান যাদেরকে গ্রেপ্তার করছে, এখন আর কি কি লেখছে এটা তো আমরা পাইতেছি না, যতটুকু পাইছি ততটুকুই বলি, কারণ এটা সেনসিটিভ ডিপার্টমেন্ট, এদের সম্পর্কে বেশি বলা যাবে না। আমার তো হবিলে যেটুকু আছে সেইটুকু শুনেন। তারা রিপোর্ট পাঠাইছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটবে। আমরা ইউনূসের আমলে মোট 17বার সতর্কবার্তা পাঠাইছি। তাহলে পাকিস্তান 17বার সতর্কবার্তা পাঠিয়েছে কেন? কারণ এই যারা জঙ্গি ট্রেনিং করতেছে তাদেরকে ব্যবহার করা হয়েছে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে। এই কারণে পাকিস্তান এত হয়েছে। এখন আমার কাছে যে ছেলেটা ফোন করছিল, সে বলছে 3 থেকে 400 জন জেলে আছে, গ্রেপ্তারে আছে তারা। আর 7,000-এর মতো মোট তারা ট্রেনিং নিচ্ছে ওখানে। তো খালি ট্রেনিং না, ট্রেনিং প্লাস যুদ্ধ করতেছে তারা ফিল্ডে। যেমন ধরেন আফগানিস্তানের সাথে যুদ্ধ হইতেছে, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। হ্যাঁ, এখন যখন এই বার্তাটা পাইলো বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা, এরা আর গোপন রাখতে পারলো না। কেন? এরা একেবারে পুলিশ সবখানে চিঠি দিয়ে দিল যে তোমরা সতর্ক হও, যে কোনো মুহূর্তে জঙ্গি হামলা হতে পারে দেশে, রেড অ্যালার্ট জারি। সংসদ ভবন, বিচারপতির কার্যালয়, সচিবালয় প্লাস অল বাংলাদেশ সবখানে তার গোপন থাকে না। আমরা পেয়ে গেলাম। তারপরে অভিযান শুরু হলো বিমান বাহিনীতে।
একটা সূত্রে বলছে 11 জন গ্রেপ্তার হয়েছে, আর একটা সূত্রে বলছে যে 20-25 জন চাকরি ছেড়ে লাপাত্তা হয়ে গেছে। আজকে একটা সূত্র মেসেজ পাঠাইলো সেনাবাহিনীতে 3 জন গ্রেপ্তার হয়েছে। এই যে যা কিছু হচ্ছে, 2 বছরে যা হয়েছে, আমরা তো অসহায় ভাবে চেয়ে চেয়ে দেখছি, কিন্তু এগুলো তো সব ভাই আমাদের চোখের সামনে হচ্ছে। সব কত ভয়ঙ্কর দিকে যাচ্ছি আমরা, যেখানে সেনাবাহিনী ইনভলভ হয়ে যাচ্ছে, বিমান বাহিনী ইনভলভ হয়ে যাচ্ছে। পাকিস্তান বলছে তোমাদের দেশে বানের জলের মতো মাদ্রাসার ছেলেরা আইসা আমাদের বিভিন্ন জঙ্গি নিষিদ্ধ এদেশে সেখানে ট্রেনিং করতেছে, তোমরা সামাল হও, না হলে পাকিস্তানি বন্ধ করে দিবে বলছে বাংলাদেশের সাথে যোগাযোগ। 17 বার সতর্ক করছে ডক্টর ইউনূস, সব জানে সে। এইগুলো বলছিলাম যে তাকে একটু শুয়োর বাচ্চা যদি বলতে দেন যে তার কি কোনো বিবেক নাই, যে দেশটা এই হইতেছে, আমি ভারত 7 সিস্টার খাইয়া বলে ভারত বন্ধ করে দিলাম, আর পাকিস্তান থেকে এই যে এই কাহিনীগুলো হচ্ছে। বাংলাদেশের কাছে তো কোনো গোয়েন্দা রিপোর্ট নাই, বাংলাদেশের বিমান বাহিনী এরা সংগঠিত হচ্ছে জঙ্গিদের সাথে, যারা সংগঠিত হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী গোয়েন্দা বাহিনী বা কারো কাছে কোনো রিপোর্ট নেই। তো পাকিস্তান থেকে পাওয়ার পরে এই যে তারা অভিযান শুরু করছে। আচ্ছা, এরা কতটুকু ভয়ঙ্কর হতে পারে, হলি আর্টিজেনের ঘটনা জানেন? আচ্ছা, তাহলে বাংলাদেশে তো আমরা দেখতেছি কারা জঙ্গি কার্যক্রম চালাইতেছে, তারা রাষ্ট্রীয় ক্ষমতাই দখল করে নিব, যে ব্যাপকতা এখন। এবং আরো একটা তথ্য দিই আপনাদের, জয়শ্রী মোহাম্মদ যে বাংলাদেশে আসছিল, সে 7টা স্পট, বাংলাদেশ ভারত সীমান্তে 7টা স্পট নির্ধারণ করে গেছে, সেখান থেকে ভারতে যে জঙ্গি হামলা চালাইয়া ফিরে আসা সম্ভব এবং ভারতে ব্যাপক ক্ষতি সাধন করা সম্ভব। এগুলো পাচ্ছি আমরা। এখন যদি আমাকে আপনারা পিছাইতে থাকেন, বম মারতে থাকেন, কোপ দেন, তাইলে কোনো কথা নাই। আর যদি বলেন এগুলো যে বললেন এগুলো ডকুমেন্টস কি, আমি আপনাকে দিতে পারবো, সবগুলো ডকুমেন্টস আমার কাছে আছে। যে যে কথাগুলো বলছি আমি মাইকে বলছি, কারণ সেনাবাহিনী বিমান বাহিনী এগুলো খুব সেনসিটিভ বিষয়, এই কারণে আমি বলছি আপনাদেরকে। আচ্ছা, 10 মাস ধরে শেখ হাসিনার আমল থেকেই তো আমরা দেখতেছি সেনাবাহিনীর কিছু সংখ্যক, তারা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, বুয়েটের শিক্ষক, এগুলো বাদ দিলাম, সেনাবাহিনীর মতো সেনসিটিভ জায়গার লোক জঙ্গি কার্যক্রমে জড়াই যেতেছে। 5ই আগস্টে শেখ হাসিনার আমলে জঙ্গিটা ভরা ছিল জেল। এবং সবাই যেহেতু বলতেছে, আমিও বলি একটু, যে হয়তো কিছু মাওলানাকে মিথ্যা মামলায় এই জঙ্গি হিসেবে দিতেই পারে। যেমন যে খুব চ্যালেঞ্জ করলো শফিক সাহেব একটা প্রোগ্রামে পরশুদিন, আল্লাহর কসম রাত্তর জঙ্গি, আমার ছেলে জঙ্গি না, শেখ হাসিনা জঙ্গি বানাইয়া আমার ছেলেকে যে নির্যাতন করছে ভিতরে নিচে, জামাতের আমিরের ছেলেও জঙ্গি হিসেবে ভিতরে ছিল। এবং এমনি না, তাহলে এখন আমরা দেখতেছি কি শোনেন, 5ই আগস্টের পরে প্রথম দফাতেই এরা জেল ভাঙ্গিয়া জেলে যে গালাগালি করে ফালাফালি করে সে ভিডিও আছে, সব জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। রাহামানি যাদের সাদা টাদা হয়ে গেছিল, হলি আর্টিজানের মতো দুর্ধর্ষ ঘটনা ঘটাইছে, বিশ্ব কেঁপে গেছিল, সেই মামলার সব আসামি জেলখানা একেবারে শূন্য। তারা এখন পুরো বাংলাদেশে অভয়ারণ্য, তারা টকশো করতেছে, প্লাস ফেসবুকে অ্যাক্টিভ, চ্যালেঞ্জ করতেছে সরকার কই, ইউনূস কই। তাহলে এখন দেশটা কোন দিকে যেতেছে? আমি একটু ব্যাকে যাই, তারপরে সামনে আসবো। আমি আপনাদেরকে বলতে পারি, সেনাবাহিনী যদি সেনাবাহিনীর প্রধানের বা শীর্ষ কর্তাদের যদি ইনসাফ থাকে, দেশপ্রেম থাকে, তাহলে আমরা বাঁচতে পারবো। তারপর নট অ্যালাউড, তাইলে আমরা বাঁচতে পারবো। না হলে আফটার 6 মান্থ, সর্বোচ্চ 1 বছরের মধ্যে বিদায় হবে, তারেক রহমান ক্ষমতা চলে যাবে জঙ্গিদের হাতে, আপনি নিশ্চিত থাকেন। এবার আমি একটু ব্যাকে যাই, আমাকে আর 2-3 মিনিট সময় দেন। 80-র দশকে বাংলাদেশ থেকে
ইয়াসির আরাফাতের আহ্বানে এরশাদ পাঠাইছিল, অনেকে আমাদের বামপন্থীরা অনেকে গেছিল ফিলিস্তিন যুদ্ধ করতে। তারা একটা সংখ্যা মারা গেছিল, বাকি সংখ্যা যে আসছে তারা বিভিন্ন এলাকায় ছোট ছোট বাহিনী করছে, আমাদের লাল পতাকার ভিতরে। নিজের গোপন কথাই বললাম, যারা বামপন্থীর গেছিল ওখানে বেঁচে আসছিল, তারা সবাই ত্রাস হয়ে গেছিল একটা করে গ্রুপ তৈরি করে, খুলনা, সুন্দরবন, নওগাঁ, কুষ্টিয়া, বগুড়া, আতঙ্ক। বাকি যারা আসছিল, আচ্ছা তারপরে আসেন রাশিয়ার যুদ্ধে যারা গেছিল বাংলাদেশ থেকে, আফগানিস্তানে গেছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যে সমস্ত যোদ্ধারা তালেবানদের পক্ষ নিয়ে যুদ্ধ করছিল, যারা ফেরত আসছিল তারা হলো মুফতি হান্নান সহ এই যে সবাই 21শে আগস্ট হামলার সহ তারা যে আমলে যে 500 বোমা ফাটাইছিল, এরা হলো এরা। আমি আপনাকে একটা কথা বলি, আমি রাশিয়ার কথা বলি। আপনি যদি রাশিয়ার কথা বলি, আমি ছিলাম অনেকদিন সেখানে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে যাদেরকে বরখাস্ত করা হয় চাকরি থেকে, তাদেরকে ওখানে লিখে দেওয়া হয় প্রতি সপ্তাহে একদিন থানায় হাজিরা দিবে ওসির কাছে, যেখানেই থাকবে সেখানে। কারণ তারা ট্রেনিং প্রাপ্ত, আর তারা এতই বিপদে থাকে। আর বন্ধু বলল যে কোনো একটা লোক যদি খালি তাদের মধ্যে খালি বললেই হয়েছে যে আমার অস্ত্র দেখে ভয় ভয় দেখেছে, সাথে সাথে গ্রেপ্তার। কারণ কি? তারা ট্রেনিং প্রাপ্ত, করতেও পারে। কাজে যারা চাকরি হারায় তারা রাশিয়া থাকে না, অন্য দেশের আইন জানি না, চাকরি হারায় তারা দেশে থাকে না। যারা রিটায়ার্ডে যায়, পেনশন পায়, তাদের মাসে একবার তাদের ওখানে হাজিরা দিতে হয়, এবং এই থানার ওসি নজরদারির মধ্যে রাখে। কারণ কি? একজন ট্রেনিং প্রাপ্ত লোক যে অস্ত্র চালাইতে জানে, বিশাল সমস্যা ভাই। তারা তো যোদ্ধা, তারা আইসা একটা প্ল্যান করবে, ওই যুদ্ধ করে বসিয়ে গেছে। তারা কি করবে? টাকা পয়সা ইনকাম করা যায়, অস্ত্র থাকলে, বোমা থাকলে, টানা নেওয়া যায়, যুদ্ধে জয়লাভ করলে গণিমতের মাল পাওয়া যায়। আর যদি দেশটাই নিয়ে নিতে পারি তাহলে বন্ধুদের মতো তাদের ভয়ভীতি থাকে না ভাই। যারা যুদ্ধ করে, রাষ্ট্রীয়তে এখন অনেক যুদ্ধ করতেছে ইউক্রেনের বিপক্ষে আছে। আর এইবার চিন্তা করেন, সেই 90-এর আফগান ফেরতরা 21শে আগস্ট ঘটাইছে, 500 জায়গাতে বাংলাদেশে বোমা পাস্ট করছে, তারা ট্রেনিং প্রাপ্ত। তো সেই সময় আমাদের লাল পতাকার সাদিক ভাই সহ অনেকজনকে বাঘ মারায়, পা উপর দিয়ে করে মাইরে ফেলে পিটাইতে। আমরা ঢাকায়, শুনেন, ঢাকায় দৌড়াদৌড়ি করতে 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 বেগম জিয়া পর্যন্ত যাইতে পারি নাই, কিন্তু জানাইছি। তখন লুকিং ফর আমাদের বললো কি, বাবা পর্যন্ত যেতে পারছিলাম। সে বলছে এরা আপনাদেরকে লাল পতাকা হলে কি হয়েছে? তারা তো সর্বহারা, তারা মানুষকে হত্যা করে, চাঁদাবাজি করে। তো এটা বাংলা ভাই বলতে কি, হোয়াট ইজ দিস লুকিং ফর সুট? বাংলা ভাই বলতে কিছু নেই, সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বললাম ভাই, মাইরা পা উপরে দিয়ে টাঙ্গাই রাখতেছে, মাথা নিচে দিয়ে, বলছে এটা আমি দেখি। শুনেন, তো তখন যে 500 টাকায় বোমা হামলা হওয়া আগেই আমরা দেখতেছি যারা সংগঠিত হইতেছে, বাংলা ভাই, আব্দুর রহমান, এরা এগুলো করে বেড়াইতেছে সারা দেশে। কি হইল? কি ব্যাপার? আমি বাড়ি গেছি, আসছি আবার আসছি। আরে আচ্ছা ভাই, তাহলে আমাকে শুনতে পান আপনারা? ওকে, ওকে, মাননীয় স্পিকার, বলবো আমি? আচ্ছা, সামনে কিন্তু আগেই দেখতেছি, শুনেন, আমরা আগেই দেখতেছি, কি দেখতেছি, যে বাংলা ভাই রাজশাহীতে বড় বড় ট্রাক নিয়ে মিছিল করতেছে, আর সর্বহারার নামে লোকজনকে ধইরা পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে মাইরে ফেলতেছে, পিটাইয়া, তা প্রকাশ্য ঘুরতেছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে? তাদের নির্মূল করা হয়েছে। তাইলে আর অতীতে গেলাম না, তাহলে ওই 80-র দশকেরটা বললাম, 90-এর দশকেরটা বললাম, এখন এই দশকে তারা ট্রেনিং করতেছে, এবং বাংলাদেশ পাকিস্তান বর্ডার খুলে দেওয়া হয়েছে। এই যে যা কিছু ঘটতেছে, এটা কত বড় আতঙ্কের বিষয়, যেখানে সেনাবাহিনী, বিমান বাহিনীকে তারা জড়াই নিতে সক্ষম হয়েছে। আর চারিদিকে তো পরিচিত মুখ, যারা জেলে ছিল, হাজার হাজার জঙ্গিকে শেখ হাসিনা জেলে ভরে রাখছিল,
জেল ভাঙে আনা হয়েছে, তারা বাইরে থানানো করছে, সব অস্ত্র তাদের কাছে, তারা সবাই বোমা বিশেষজ্ঞ এবং ট্রেনও। আমি নিজে, সরকার জানে এই জন্য কথাটা বলি, আমি একজন নিজের ট্রেনিং প্রাপ্ত, যেহেতু রাশিয়া ছিলাম। আমার ধারণা আছে যে আমি কি করতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমরা এখন ওপেন সাদা খাই, সাদা কোনো ভেজালে নাই, কিন্তু ইচ্ছা করলে কি করতে পারি আমি জানি। তাহলে হাজার হাজার লোক যে এভাবে ট্রেনিং করে আসতেছে আপনার দেশের সামনে পরিণতি তো কি, আর এই সম্পূর্ণ ব্যবস্থা করে দিছে সমাবেশে বলছে গণতন্ত্র মানে চারা ইসলামের শত্রু তারা, একদম প্রকাশ্য হাজার হাজার নর নারী মিলা। তাহলে তো ভাই এটা ডাইরেক্ট সংবিধান অস্বীকার করতেছে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করতেছে। আর একটা আশ্চর্যের বিষয়, যত টকশোবাদ আছে কানে কানে বলে আমাদেরকে নিষেধ করে কথা বলতে, এর বিরুদ্ধে তো কেউ কথা বলতেছে না ভাই। যে কোনো মুহূর্তে আমি একটা ভবিষ্যৎবাণী এখন করে যে শেষ করে ভাইকে বলাই, যদি দেশপ্রেমিক সেনাবাহিনী কঠোর অ্যাকশনে যায়, যদি দেশপ্রেমিক পুলিশ বাহিনী কঠোর অ্যাকশনে যায়, তারেক রহমান সরকার যদি সেই 2001-এর অভিজ্ঞতা কাজে লাগাইয়া যদি স্ট্রং হয়, তাহলে এই ধাক্কায় আমরা বাঁচতে পারি বাংলাদেশ। না হলে যদি সেনাবাহিনীর একটা অংশ, বিমান বাহিনীর একটা অংশ, পুলিশের একটা অংশ, শান্তির অংশ যদি এদের সাপোর্ট দেয়, 52 বছরের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার। বিভিন্ন পুলিশের সাথে আমাদের আলোচনা হয়, শেখ হাসিনার আমলে এক একটা পুলিশের পাওয়ার ছিল যেটা আপনি অকল্পনীয়। এই কারণে সে সকল জঙ্গিদের দমন করতে পারছিল, তারপরে হলি আর্টিজানের মতো ঘটনা ঘটিতে পারে নাই। আর এখন সব জঙ্গি ওপেন, তাদের জন্য আমরা সাধারণ মানুষ রাস্তায় নামতে পারি না। আমি একটা সমাবেশ করতে চাই ইউনুসের বিরুদ্ধে ভয় পেতেছি, কারণ আমি একটা করতে গেছিলাম, ডাইরেক্ট এসে আমার মাথায় যখন বাড়ি দিল, পুলিশ দৌড় দিল আগে দেখে, অনেক পুলিশ ছিল, ওরা এসে মাইক শুরু করছে, পালাই চলে গেছে। এখন 52 বছরের ইতিহাসে বাংলাদেশের প্রশাসন একেবারে দুর্বল। ওই কথাটা পুনরাবৃত্তি করি, তারেক রহমানের সরকার দুর্বল, একমাত্র ভরসা সেই ওয়াকার। যদি তার দেশপ্রেম থেকে অ্যাকশনে যাই, তাহলে ভাই আছি আমরা। নাহলে এই সরকার 6 মাস বা বছরে দেশ তালেবানি শাসন চলে আসবে, কি ভাঙা জোয়ার আসবে ঢাকায়। আমরা সপ্তাহের দিকে দেখতেছি বিএনপি টিকতে পারবে না 1 ঘন্টা। কারণ কি? আমাদেরকে ভেঙে দিই কথাটা, তাদের ক্ষমতার এত উৎস কি, তারা চ্যালেঞ্জ করেই বলতেছে এই সরকারকে ফেলে দিবে। উৎসটা কি বলে দিই, তারা তখন হাজার হাজার জন, বেশি না, টার্গেট করে একদিন বাইরে হয়ে যাবে 50,000 জন। তারা তখন আপনার এই 50,000 জনকে হত্যা করতে হবে। তারা কেউ পিছনে ফিরবে না, তারা হলো জেহাদি, ট্রেনিং প্রাপ্ত এবং তারা হুরলোভী। দেখেন, আমরা রাজশাহী ইউনিভার্সিটির জিএস, তার মা যে স্ট্যাটাস দিছে, ধন্য হয়ে গেল জীবন আমার। তার মা তার ছেলে মানুষকে পিটাইয়া মারতেছে, দুনিয়ার জঘন্য ভাষায় সৌর মামলা শিখতেছে। সে তার ছেলেকে শাসন করে নাই, কিন্তু তার ছেলেকে মারেও নাই কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্যাঞ্জাম হচ্ছে, তার মা স্ট্যাটাস দিচ্ছে কি করেন, আমি একজন গর্বিত বিপ্লবী মা, আমি যেন সে শহীদ হয় আমি সেই কামনাই করি, আমি ছেড়ে দিছি। ভাই এখন ধর্ম আপনি যেটা বললেন জঙ্গিদের সিস্টেম, জঙ্গিদের তো উৎসর্গ করে দেয়, তাই না? তাহলে এই দেশটা এখন দুর্বল সরকার, আর এদের সিস্টেমটা ভাই হলো এই, এনারা যেদিন বের হবে, এই পুলিশ দিয়ে আপনি কয়জনকে মারবেন? তারা একজন করবে না, নারী ভাই হবে 10,000 20,000, একজন নারীও করবে না। আপনি যেটাকে মারবেন সেটা পরে থাকবে, বাকিগুলো সামনে পারবে। ভাই আপনার কাছে আবার আসতেছি, একটু স্টকে রাখেন দুলুল ভাই। আপনার কাছে ওই এগুলা নিয়ে কথা শুনতে চাইবো না, আপনার কাছে শেখ হাসিনাকে যে বিগত সময়ে আমরা সবাই বিভিন্ন দল, ইসলামিক দলগুলো যে শেখ হাসিনা ইসলামী নেতাদেরকে জেলে বন্দি করতেছে, শেখ হাসিনা জঙ্গির নাটক সাজাচ্ছে, এই যে তাকে অপরাধী করা হয়েছে, তাকে ব্লেম দেওয়া হয়েছে। এখন সামাদ ভাইয়ের বক্তব্য বা আমরা ইউনূসের যে শাসন, ইউনূসরা জঙ্গিবাদের যে এটা কিন্তু সিগনিফিকেন্ট,
এই যে 5ই আগস্টের সময় জেল ভেঙে সমস্ত জঙ্গিরা বের হয়ে গেছে, শেখ হাসিনার উপর যে এই অন্যায় অভিযোগ করা হয়েছে, এই বিষয়ে আপনি কিছু যদি বলেন। না, সামাদ সাহেবের প্রায় 40 মিনিট আলোচনার মধ্যেও শেষ হয়নি, আরো অনেক বিষয় আছে, এত বিষয় আছে। যদি ওই যে যেটা পিছিয়ে বলা যায়, সামনে বলা যায়, ভবিষ্যতের কথা বলা যায়, আমি আসবো। তার আগে একটু ওইটার সঙ্গে একটু মিলিয়ে দিচ্ছি। এই যে 2005 সালের 17 আগস্ট যে বোমা হামলা হলো সারা দেশে, এবং তার পরবর্তীতে ওই যে হার্টিজান কি রেস্টুরেন্ট যে ঘটনা ঘটলো, এগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা রিলেটেড, এর সঙ্গে যুক্ত। তারা দীর্ঘকাল যাবৎ পরিকল্পনাগুলো করছে। আচ্ছা দুলাল ভাই, আপনাকে এখানে আরেকটা থামাই, দর্শকদের জন্য আমরা আরেকটা সাপ্লিমেন্ট দিই। দর্শকরা মন্ডলী আপনাদের বক্তব্যগুলো দেখাচ্ছে কিন্তু কমেন্টস পড়ছি না, এটা ঠিকই আছে। আমরা টানা বক্তব্য শুনলাম। আমি যেটা বললাম, সামাদ ভাইয়ের কথা থেকে যেটা বেরিয়ে আসলো, শেখ হাসিনা অনেক জঙ্গি আক্রমণ ঠেকিয়েছে, হলি আর্টিজানটা ঠেকাতে পারে নাই, হলি আর্টিজানটা ঠেকাতে পারে নাই। হ্যাঁ, মানে অনেক জঙ্গি নাটক, অনেক যেগুলোকে আমরা নাটক বলেছি, দেশের মানুষ নাটক বলেছে, তাকে ধিক্কার জানিয়েছে, অনেক জঙ্গি আক্রমণ থেকে বাংলাদেশকে বাঁচিয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আচ্ছা, সে বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা নিজেও কিন্তু জঙ্গি হামলায় আক্রান্ত হয়েছেন 21 আগস্ট যে ঘটনা ঘটছে। এবং তিনি একটা দেশ শাসন করতে গেলে তার অনেক কিছু হিসাব করতে হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম 3 ট্রাক যে অস্ত্র আসলো সেগুলো কিন্তু জঙ্গির অস্ত্র। পরবর্তী যে 10 ট্রাক আসলো ধরা পড়লো, সেটাও কিন্তু কে যুক্ত ছিল, কে মন্ত্রী ছিল? আপনারা সবাই জানেন যে নিজামী, মতিউর রহমান নিজামী। এবং নিজামীর এখানে ভূমিকা ছিল। সেখানে কার ভূমিকা ছিল? যে উই লুকিং ফর শত্রুস, বাবর জড়িত ছিল। এবং এরা যে জেলখানায় গেছে, জেলখানা থেকে কিভাবে বেরিয়ে আসছে 5ই আগস্টের পরে বা আগে, আপনারা দেখছেন, মানে জঙ্গিরা যেভাবে যে আচরণগুলো করে একইভাবে বেরিয়ে আসছে। এবং শেখ হাসিনা একটু উদার হোক বা তিনি যেভাবে মানে জঙ্গিদের এই উত্থান, জঙ্গিদের এই সম্প্রসারণে আওয়ামী লীগের একটু ভূমিকা আছে। তারা এই যেমন মাদ্রাসার শিক্ষাকে ইউনিভার্সিটিতে শিক্ষার সঙ্গে ব্যালেন্স করতে, এটা হয়তো উদার মানসিকতা থেকে সেটা করেছে, যেটাও মেইন স্ট্রিমে আসুক এটা সেভাবে চেয়েছে। কিন্তু এই যে আমি একটু সংশোধনী দেই, এটা করছিল এহসানুল হক মিলন 2001 থেকে 2005 সময়তে, এই যে বিশ্ববিদ্যালয় ক্রসিং এর আইনটা ভালো করে চেঞ্জ করতে পারতো, তখন দেখতে হচ্ছে যে এগুলো ঘটছে। আজকে শুধু চেঞ্জ করে না, আমি চেঞ্জ করাটা কিন্তু খুব কঠিন। চেঞ্জ করাটা একবার ইসলামের পক্ষে কিছু বললে এটা চেঞ্জ করা খুব কঠিন। শেখ হাসিনা পারতো না, শেখ হাসিনাকে মেরেই ফেলতো। এমনি 2-1 ওই যে আলেম ওলামা নামের জঙ্গিদেরকে গ্রেফতার করার পর সারা দেশের মানুষ বলছে যে ইসলামী চিন্তাবিদদেরকে অ্যাটাক করছে। তো আজারি এখন দেশে ওয়াজ করে না কেন? আজারি এখন কোথায়? না, ইসলামীদের উপর আক্রমণ করা হচ্ছে, শেখ হাসিনা ইসলাম বিরোধী, এগুলো তো বলা হয়েছে। এখন তো সব বিরোধী বলা হচ্ছে, বিরোধিতা করার জন্য বলা হয়েছে। আমি তো বললাম যে আজকে সংসদে জঙ্গিরা নাই। সংসদের আমরা যে প্রথম 5 আগস্টের পরে যে চিত্র দেখলাম, যে পোলাপানগুলো, ইস্ত্রে পাকাগুলো, টোকাইগুলো, জঙ্গির সেই গ্যাংগুলো, কিশোর গ্যাংগুলো যে লাফাচ্ছিল সংসদের, তারপরে সব ছুঁড়ে মারছে, ভাঙচুর করছে, সেই চিত্র তো এখনো দেখতে পাচ্ছি। তারা ছিল অনির্বাচিত মাস্তান, এরা হচ্ছে নির্বাচিত মাস্তান জঙ্গি। এবং জঙ্গিরা যে শেখ হাসিনা যে মানে রেহাই পেয়েছে হয়তো জঙ্গি আক্রান্ত থেকে, কিন্তু তারেক জিয়া নিজেও কিন্তু জঙ্গি দ্বারা শঙ্কিত। কারণ উনি যে কোটি 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 টাকা দিয়ে ব্যাংকার করতেছে কেন? ব্যাংকার করার কারণ কি? যে আক্রমণ হলে উনি ব্যাংকারে গিয়ে লুকাবেন। তো এটা কি এই আতঙ্ক থেকে তিনি নিজে লুকাবেন? জনগণ কি করবে? কংগ্রেস যে কথা বলেন, জনগণ এখনই সতর্ক হতে হবে। তারা আর্মিতে আছে, তারা মাদ্রাসায় আছে, তারা বিদেশেতে ট্রেনিং নিয়ে আসছে, মহিলারা আসছে, মহিলার মধ্যে পুরুষ বোরখা পরে। তাদের পরিকল্পনাগুলো যতটা সম্প্রসারিত, যতটা পরিকল্পিত এবং যতটা ব্যাপক, এইভাবে তো সচেতন কয়জন হচ্ছে? এই কমরেডের মতো কয়জন সচেতন আছে? কয়জন ভাবছে যে আমরা কিভাবে বেরোতে পারি? আমি তো শুরুতেই যে কথাটি বললাম, জঙ্গিরা সেনাবাহিনী, সেনা ক্যাম্প উড়িয়ে দিতে চায়, ভাবতে পারেন। এবং এই জঙ্গিগুলো তো ছদ্মবেশ, এই যে টাকলা ফুয়াদ, সারজিৎ, হাসনাত, এদের কার্যক্রম ছদ্মবেশ না, ছদ্মবেশ না দুলাল ভাই, এখানে আমি একটু ডিফার করলাম। ওপেন ছদ্মবেশ তো না, ওপেন। এই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির একজন আছে না,
আমি এই কমরেড সাহেবের একটা জিনিস আমি প্রতিবাদ করছি, আমি একমত নই, প্রতিবাদ না একমত করি। আপনি বারবারই এই যে ইয়ের কথা বলছিলেন, ওই যে আরেকটা ইতর আর সেনাপ্রধান ওকে, ওয়াকার, হ্যাঁ, আপনি আপনার কথা থেকে বলে হচ্ছে তার সাথে সে তো নিজে এগুলো করেছে। যখন টুঙ্গিপাড়ায় আক্রমণ করা হলো, টুঙ্গিপাড়ার জায়গার মতো সেখানে সেনাবাহিনী দিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে, আর এইদিকে তাকে গালিগালাজ পাঠাচ্ছে। যখন 32 নাম্বার ভাঙলো, সে এই কি করছে? ওয়াকার কিছু করেনি। ওয়াকার সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, এটা খুবই খুবই বাজে কাজ। আমরা সামাদ ভাইয়ের কাছে আরেকবার আসি শেষবারের মতো। সামাদ ভাই, এই হোলি আর্টিজান মাইলস্টোন ঘটনা একই সূত্রে গাথা। মাইলস্টোনের কথাটাও আসে, কি কারণে আসে আমি জানি না, কিন্তু এটাও নাকি আমি সবকিছু মিলিয়ে দুলাল ভাইকে আমি যে প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনাকে জঙ্গি নাটক সাজানো বলে আমরা এগুলো অনেক অপবাদ দিয়েছে দেশের মানুষ, ইসলামিস্টদের উপরে আক্রমণ শেখ হাসিনা করেছে, তাদের উপর জেল জুলুম চালিয়েছে, এই যে ইব্রাহিম, কাজী ইব্রাহিম, এদের উপর নাকি আক্রমণ চালিয়ে, হামজার উপর নাকি আক্রমণ চালিয়েছে। এখন ঘটনাগুলো তো বিষয়টা পরিষ্কার হয়ে গেল, দেশবাসী তো এখন পরিষ্কার কারা এগুলো করেছে, কেন করেছে। সেই যে একটা মিথ্যা অপবাদ। আর আপনার সমাপনী বক্তব্য যদি আপনি একটু দেন। জি প্লিজ। শেখ হাসিনা দুইটা ভাগ করছিল। একটা ভাগ হলো যাদের বিরুদ্ধে জঙ্গির অভিযোগ থাকবে, সারা পৃথিবীর মানুষ যদি বলে সে জঙ্গি না, তদন্ত যদি ডিফেন্স পায় যে জঙ্গি, সে জেলে থাকতে হবে, জেলে থাকবে। আর যে সমস্ত আলেম ওলামা বা ধর্মীয় শিক্ষা যারা আছে, জঙ্গিবাদের বাইরে এই দেশে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে এবং কিনে নিয়েছিল, কওমি জননী উপাধি নিয়েছিল, কিনে নিয়েছিল, কিন্তু নীতিতে অটল ছিলেন তিনি যে এদেরকে উনি কাছে টেনে নিচ্ছে দেশ পরিচালনার জন্য, দেশের শান্তির জন্য। কওমি জননী উপাধিও নিচ্ছে, তাদের মসজিদ করে দিছে, অনেক সুবিধা দিচ্ছে, কিন্তু কঠোর হস্তে দমন করছে জঙ্গি। এই যে জামাতের আমিরের ছেলে সহ, তার মেয়ে সহ, যার বিরুদ্ধে সরিষা পরিমাণ জঙ্গি আছে, তাকে কিন্তু ক্ষমা করা হয়েছে। এ কারণেই একেবারে সোজার মতো ছিল, সব গুপ্ত হয়েছিল তখন। আচ্ছা, আর এখন একটা কথা আপনাকে বলি, এই যে পেয়ে গেছি কমরেড লেনিনের, এটা কিন্তু প্রকাশিত হয় না, এগুলো আমাদের কাছে আছে ডকুমেন্টস। একটা দেশে বিপ্লব হইলে বা যুদ্ধ হইলে তখন ওই ট্রেনিং প্রাপ্ত লোকদেরকে একটা স্টেডিয়ামের ভিতরে ঢুকেয়া সবটিকে বম্বিং করে হত্যা করতে হয়, না হলে সেই দেশ চালানো যায় না। এটা কমরেড লেনিনের একটা লেখা, এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, আমরা পাইছি, বই আছে। কেন? শেখ মুজিব সাহেব কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কি করছে? উনি কিছু করে নাই, কিন্তু 71 থেকে 75 যত ধরনের দুর্নাম হয়েছে, এরা তো মুক্তিযোদ্ধারা করছে। যেহেতু তারা ট্রেনিং প্রাপ্ত, অস্ত্র ছিল, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর পক্ষে সম্ভব যে ছেলেগুলো যুদ্ধ করিয়া দেশটা স্বাধীন করলো আমার ডাকে, এখন আমি কেমনে কারে মারবো আর কারে ফাঁসি দেবো? তাহলে যা কিছু অকাম কুকাম হয়েছে, বঙ্গবন্ধু কি করবে? কিছু করতে পারে না। এই কারণে তাহলে এখন কিন্তু এই 2005 সালেও যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের কিন্তু ব্যাপক সংখ্যক সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত লোক এখন আমাদের চারিদিকে ঘোরাফেরা করতেছে। কারণ এটারে আপনি একটা দুর্বল সরকার, সে কিভাবে ট্যাকেল দিবে বলেন? আপনি দেখতেছেন, ইসমাইল ভাই আরো বেশি খবর রাখেন আমাদের দিক থেকে, আমরা তো চারিদিকেই দেখতে আছি, চারিদিকে দেখতেছি, যাই হাতে ঘড়ি পড়তেছে, টাকুর নিচে কাপড় পড়তেছে, মুখ ছোট করে কাইটে ফেলতেছে, প্রতিদিন বয়ান রাখতেছে। আচ্ছা, এই যে 11 দল আছে, আমি বলছিলাম যে 11 দল, তারা কি চায়? ইসলামী খেলাফতের জন্য তো লড়াই করতেছে। কিভাবে ইসলামী খেলাফত কায়েম করবে? কিভাবে করবে? তারা জঙ্গি হামলা করে করবে। জঙ্গি ছিলেন না বলে চারিদিকে ভয়ঙ্কর লোকজন, এই যারা হাজার হাজার নারী নামাইতেছে, এরাই তো জঙ্গি। 5 বছরের জন্য সরকার একটা আসছে, তাই এখন আপনি প্রতি মিনিটে সরকারকে ফেলে দিতে সমাবেশ করতেছেন, আর চারিদিকে এই ব্যাপক প্রস্তুতি নিতেছেন, ওখানে অভিযান চলতেছে, বাতাসেই তো ভাসতেছে জঙ্গিবাদ। গণতন্ত্র, আপনি স্লোগানটা বললেন, স্লোগান হলো যে মানে যারা ইসলামের শত্রু তারা, গণতন্ত্র মানে যারা ইসলামের শত্রু তারা। ভাই শুনেন, তাহলে এই যে 11 দল চরমোনাই, এদের সবার টার্গেটটাই তো হলো আফগানি শাসন। আমরা তো মুসলমান, এদের শুধু ইসলাম আছে, তারপরে জিহাদ করতেছেন, মায়েরা পর্যন্ত
বলতেছে যে আমি ছেলেকে দিয়ে দিচ্ছি শহীদ হওয়ার জন্য। এখন বাংলাদেশে একটা জিনিস আপনি পাইবেন, হাজার হাজার লোক, এই যে আমি এখানে বসে আছি, চারিদিক দিয়ে শহীদ হওয়ার জন্য ঘুরতেছে। জেনুইন বললাম, তাদেরকে মারেন তারা সরবে না, কারণ তাদের যে ওয়াশটা, কেউ পাকিস্তান থেকে ওয়াশিং হয়ে আসে, কেউ আফগানিস্তান থেকে ওয়াশিং হয়ে আসে, সে আবার এগুলো অফ করছে। তারা কত খুশি হবে একটা যদি এরকম আবার সুযোগ পায়, আপনি চিন্তা করতে পারবেন না যে তারা কতটুকু উগ্র, কতটুকু বর্বর, আর কতটুকু দুর্ধর্ষ হইতে পারে। আবু সাইদ হয়ে যাবে। বাংলাদেশের যে প্রশাসন আছে, পুলিশ, 5 মিনিট লাগবে তাদের, 5 মিনিট। এর সবই তো জঙ্গি, চারিদিকে তারা আছে এরা। কারণ সবার জঙ্গি বলছি কেন? আর ভাই সবার তো মতাদর্শ একটাই, তারা বাংলাদেশে ইসলাম আছে, কিন্তু তারা তো ইসলাম সন্তুষ্ট না। তাহলে কোন ইসলাম কায়েম করবে? আফগানি ইসলাম কায়েম করবে। কিভাবে করবে? নির্বাচন তো হারিয়ে গেছে, আবার 5 বছর পরে নির্বাচন হবে, কিন্তু তারা তো প্রতিদিনই বলতেছে, রাস্তায় নামতেছে, জেহাদ করতেছে, টেবিলে আলোচনা করতেছে। তাইলে বোমা মারে ইসলাম কায়েম করবে, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। সেনাবাহিনীর লোক হাত করতেছে, বিমান বাহিনীর লোক হাত করতেছে, পুলিশেরও আছে, বুয়েটের শিক্ষক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, বিজেপিতে তাদের অনুসারী আছে, সকল মাদ্রাসা তো তারাই। জঙ্গি আপনি কাকে বলতেছেন, আর জঙ্গি খুঁজছেন কোথায়? এই তো সবই তো জঙ্গি। 11 দল চরমোনাই, এনসিপি যারা আছে, তারা আফগানি শাসন কায়েমের জন্য লড়াই করতেছে না প্রতি মুহূর্তে? জঙ্গি তো আপনি আর আমি সবাই দেখতেছি। তাহলে আপনি এখন হচ্ছেই প্রতিনিয়ত। আমি ওই যে আপনি ভাইকে প্রতিবাদ করলেন, এখন শুনেন, শেখ হাসিনারে আমি গালাগালি করি যতই, কিন্তু আমার পদ্মা সেতুতে উঠতেই হবে। আমি যদি বলি উনি লুটপাট করছে, ক্ষয়ক্ষতি করছে, পদ্মা সেতু করছে, এত টাকা লুট করছে, লাভ নাই, আমার তো পদ্মা সেতু যাইতেই হবে। কারণ সেনাবাহিনী থাকলে আমি মেট্রো রেলে চড়তেই হবে আমার। শেখ হাসিনা গাড়ি দিব ঠিক আছে, কিন্তু চলতে তো হবে। এখন সেনাপ্রধানের দায়িত্ব তো উনি আছেই। এখন অতীতে কি করছে সেটা ধরে নিয়ে বসে থাকলে হবে না, উনি এখনো ক্ষমতা। এই জন্য আহ্বান জানাইতেছি, দয়া করে আপনি কঠোর হন। আমরা নিজে দেখতেছি চারিদিকে কারা জঙ্গি, কারা ট্রেনিং প্রাপ্ত, কারা সংগঠিত হইতেছে, কারা বোমাবাজ, প্রকাশ্য দেখতেছি। এখন পর্যন্ত মামুনুল হককে গ্রেপ্তার করা হলো না, যে একেবারে শীর্ষ নেতাদের সাথে আলাপ করে আসলো তালেবান দেয়া, আর একেবারে শীর্ষ নেতাদের নিয়ে আসলো সে, সরকারের কোনো সহযোগিতা নাই। ইনফর্ম করছে কিনা আমি জানি না, তবে আমি জানি যে ইউনুসের অনুমতিতে হয়েছে। সে তালেবান সারা বিশ্বের ধিকৃত কমান্ডার, তাদেরকে নিয়ে এসে আমাদের পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে দেখিতেছে। উনি যে মাদ্রাসায় খাইল, সেই মাদ্রাসায় ভয়ঙ্কর ভাবে বোমাবাস ছিল, পরের দিনই তো মামুনুল হকের গ্রেপ্তার হওয়ার কথা। বাংলাদেশের আরে আইজি ছিল, নামটা ভুলে গেলাম, বেহুদা চোদা একটা ভাই, উনি বলতে বাংলাদেশে কোন জমি নাই, শেখ হাসিনা আমরা যা হয়েছে সব না। স্বয়ং কে বলছে? স্বয়ং আইজি বলছে। আমি আপনাকে নিশ্চয়তা দিলাম, সে আইজি হয় আল কাদের সদস্য, না হলে হিজবুত তাহরিরের সদস্য, না হলে এই যে বাংলাদেশে আরো যে কটা সংগঠন আছে, আমি চ্যালেঞ্জ করলাম। না ইসমাইল, হাসছো কেন? এটা কিন্তু মজার কথা বলি, শুনেন, একটা মজার কথা বলবো আপনাকে। আমি এই কথাটা ফাঁস করা উচিত হবে না, তবে আমার শ্রোতা বন্ধুরা ভালোবাসে তো কথাটা বইয়ে দিই। শুনেন, একজন অধ্যাপক আমি ওনার ব্যবহার খুবই মুগ্ধ, নামাজ পড়ে, কিন্তু একদিন দেখা হয়েছে, আমি বললাম মসজিদে যাবো না, ইচ্ছা বললাম মসজিদের সামনে, কিন্তু ওখানে আমাকে টার্গেট করে আসছে। আমি বললাম আমার কাপড় নষ্ট, তাও ফতোয়া দিয়ে দিল যে কাপড় নষ্ট হলে এইভাবে পানি নিয়ে এইভাবে নেন। বাধ্য হইলাম মসজিদে যাইতে ওনার সাথে, আমি যে বসলাম এসি ছেড়ে যে ঠান্ডা বাসায়, অনেক কথাবার্তা বললে কিছু করলো না, খালি বললো যে আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, আজকে বললাম না, আরেকদিন বলবো। ভাই ভিতরে কিউরিসিটি, খালি বলে আরেকদিন বলবো, আরেকদিন বলবো, আরেকদিন বলবো। শেষে একদিন আমাকে বলতেছে কি, যাক আপনি একটা টেনশনে আছেন যে আমি আপনাকে কি বলবো, ইতিমধ্যে কিন্তু অনেকদিন আসছে অফিসে, অনেক বয়ান করা হয়ে গেছে আমাকে, সব ইহকাল পরকাল। শেষে বলতেছে যে আপনি আগে কোরআন পকেটে ছোট, আমি আপনাকে যা বলবো কাউকে বলতে পারবেন না, আপনি আমার কথা মানেন আর না মানেন। জানি কোন জিনিসটা হলো,
এই সেই দেখো, আমি কথা দিলাম যে ঠিক আছে, জানি বলছে আপনি তো ট্রেনিং প্রাপ্ত লোক, আসেন আমরা এই রাস্তায় আল্লাহর রাস্তায় যাই। ডাইরেক্ট আমাকে জঙ্গিবাদে আহ্বান করে ফেললেন উনি, কিন্তু 30 থেকে 40 দিন টেনশনে রাখছে, খালি একটা কথা বলবো। আর এমন ব্যবহার, আমি মুগ্ধ হয়ে গেছি। দাঁড়াইয়া ডাব খাইবো, ডাব কাটছে তো উনি মুরব্বী, ডাবটা আমি নেই, উনি তো মুরব্বী, তা হবে না, উনি যেহেতু খাওয়াইতেছে এটা শুনলাম, উনি ডাব ধরে থাকবে, আমি খাবো পাইপ দিয়া। অফিস আসেন পুরো টোটাল আচরণ, যে কোনো সাধারণ মানুষ তাকে বলবে স্বয়ং ফেরেশতা নাইমাইছে, সে আমাকে, তবে আমি জিজ্ঞেস করলাম যে কি লাভ কি লস, বলে দিল বিস্তারিত, পুরো দেশটাই আপনার। আমাকে একটা টাইম দিল যে এই কয়েক বছরের পরে আমাদের এই দেশটা লাভ আর লসের কি আছে, পুরো দেশই আমাদের, এইভাবে এই হবে। আমি বললাম দেখেন আপনি তো আমাকে টোটাল প্ল্যান দিয়ে দিলেন, আপনাকে তো কোরআন শপথ করাইলাম। বললাম আমি কোরআন বিশ্বাস করি কিনা তা তো আপনি জিজ্ঞেস করলেন না। আপনি মুসলমান না? আমরা মুসলমান। আমি বললাম যে আমি বিশ্বাস করি বা নাই করি, আমি কথা দিলাম আপনার নাম বলবো না, বা এই ব্যাপারে আমি বলবো না, বলিও নাই। এখনো উনি আছে তাবলিগের নামে এগুলো করে বেড়াইছে। শুনেন, তারা একটা লোককে টার্গেট করিয়া কত বাই করে। আচ্ছা বলে কি জানেন, যে ভাঙাচুরা অফিস আপনি কাজ করুন, আমাদের একটা এনজিও আছে, আপনি এশিয়ালা এরকম অফিস নেন, আপনি একজন দেশপ্রেমিক, এরকম একজন লোক, আমি রাজি হলে কিন্তু উনি ধাপা আমাকে এশিয়ালা অফিস নিয়ে দিত, আরো সুযোগ সুবিধা দিত। এই যে আর্মি যারা যাচ্ছে, যারা বিমান বাহিনী যাচ্ছে, আপনারা কি জানেন যে বিমান বাহিনী বা আর্মির একজন সেনা সদস্য সারা জীবন স্ত্রীর সাথে সহবাস করতে পারে না, তারা বাসা নিয়ে থাকতে পারে না, তাদের যে বেতন রেশন দেওয়া হয়, তারা বেড়াকে থাকে সারা জীবন। এই যে বলে কি কথাটা আমি বলে দিই, চোখ মারে চুতিয়া, গান মারে শয়তান, মূর্তি মারে সাধু বাবা, খসছে ভগবান। হাবিলদার ছিল একজন ট্রেনিং সেন্টারে, নোয়াখালী, সে বলতো এই কথাটা ট্রেনিং এ একদিন ধরে ফেললাম, ওস্তাদ এটা বয়ান আপনাকে দিতে হবে, এটা ভাই দেখে। যখন এটা আমি জিজ্ঞেস করলাম, তখন আবার আরেকটা বলে ফেললো, কি বললো জানেন, সামনে দেখ লম্বা মাগির চিকন মজা, তুলতে লাগে ভারী মজা, দেখ বললো। তাহলে আমি 2 মানে ভেঙে দিতে কি, আমরা যারা সিপাহী চাকরি করি নায়ক হাবিলদার পর্যন্ত, আমরা খালি মুঠি মারি আর ভগবান খুঁজি। আর এই অফিসাররা বাড়ি গাড়ি বউ নিয়ে আমাদের চোখের সামনে খুঁজে। তুই খবর নিয়ে দেখ, বাংলাদেশের যত কনস্টেবল আছে নায়ক হাবিলদার পর্যন্ত কেউ বাসায় থাকতে পারে কিনা, বছরে 2 মাস ছুটি থাকে, 2 মাস আমরা বললোকে হই, আর 10 মাস বউ মানুষের কাছে দিয়ে আসি। এর থেকে বড় দুঃখ কি বলবো। তাহলে এই লোকগুলাকে যদি আপনি মাসে 50,000 টাকা দেন, তার আমাকে এশিয়ান অফিস নিয়ে দিতে চাইছে, বড় বড় ফান্ড দিতে চাইছে আমার মতো লোকরে। রিক্রুট করা তো কোনো কঠিন কাম না, কি বললাম আপনাকে। তারা ইসলামী ভাব সম্পন্ন, আর ডিপার্টমেন্টে কিন্তু তারা নির্যাতিত। আমার এই কথাটা আপনি একটু খবর নিয়ে দেখেন, কনস্টেবল, নায়েক, হাবিলদার, তারপরে হলো মানে ওসি থেকে দারোগা, থানার দারোগা পর্যন্ত উপর লেভেল গুলা বাসা নিয়ে টাকা পয়সা পায়। আর বাকিগুলা ওরা যে রেশনের চালের ভাতটা খায় ম্যাচে, ওই ভাত আপনি খাইতে পারবেন না, যে ডাইলটা খাইতে পারবেন না। এই কারণে আমাদের দরিদ্র দেশে কিনতে সময় লাগে না। এখন কতজনকে তারা সেনাবাহিনী থেকে রিক্রুট করছে, কতজনকে বিমান বাহিনী থেকে রিক্রুট করছে। আর এই যে আমি তো বললাম জঙ্গি কারা এদেশে আপনাদের, তাহলে এখন এটা কতটুকু ভয়াবহ অবস্থার মধ্যে আমরা আছি, আপনি এখন জঙ্গি বুঝতেছেন। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আর মাত্র 4.5 মাস, আমার হাতে যে কাগজটা আছে নিবেন, 4.5 মাস ঠেক দিতে পারলে আস্তে করে এই মুসলিম যে ডাইকা নিয়া সাইডে বসায় দিয়া জামাতের আমির আর মামুনুল হকরে ডাইন পাশে নিত, আর বাম পাশে নিত একজনের, মধ্যে চেয়ারটাই জামাতের আমির বসতো, আর মাত্র 4.5 মাস যদি নির্বাচনটা ঠেকাইতে পারত। তাদের অস্ত্র আসতে ছিল, ট্রেনিং কার্যক্রম শুরু হয়ে গেছিল। সেই ট্রেনিংটা শুরু করছিল কে? আসিফ, আর পুরো নাম কি, সজীব মাহমুদ ভুইয়া আসিফ। সে বলল যে 10,000
জনকে ট্রেনিং দেওয়া হইতেছে সে। রায়ের বাজার ট্রেনিং দিয়েছে তার ওই জঙ্গিগুলো। এবার ধরো দিছে, চিটাগাংয়ে দিছে, এটা শুরু হয়ে গেছিল এই কার্যক্রমটা। ইউনুসকে তো তারা মাইরে সরান লাগতো না। তাদের যে গুরু কমান্ডার, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা যোদ্ধা তারা, তালেবানরা কথা আপনার স্বীকার করতে হবে যে সারা বিশ্বের মধ্যে তারা সাহসী সন্তান, জেহাদি এবং বিশেষজ্ঞ তারা। ওদের সারা দেশ আপনি বম মেরে একবার সমস্ত দেশ বম মেরে শেষ করে দিচ্ছেন, তারা বেঁচেই থাকবে, মারা যাবে না। আমাদের উঠবো আমি প্রায়, আমরা শেষটা দিয়ে দিই, শেষটা দিয়ে দিই। আমিও শেষ করে আপনি বলতে থাকুন। আমি এখন আপনাকে শেষ করে দিয়ে ভুলে যাবো। বাংলাদেশে তালেবানি শাসন কায়েমের জন্য যে যুদ্ধ প্ল্যানটা আসছে, বিশ্বের অন্যতম গেরিলা যোদ্ধা তালেবান কমান্ডারের হাত থেকে, যে যোদ্ধাদের প্রশংসা আমেরিকা করতে বাধ্য হয়েছে। আমেরিকা বলছে, আমি একটা বইয়ে পেয়েছি, আমি এগুলো ব্যাপক করি, কাজ নাই আমার কোনো ভাই, আমার জীবনে আমি এমন একটা লোক 50টা টাকা সংসারে দেই নাই, খালি আমার মা সারা জীবন কাইন্দে গেছে যে তুই ঘর থেকে বেরোস না। দাবি একটাই ছিল যে ঘর থেকে বেরোস না, এই অন্য কিছু না, আমার এখনো কোনো দায়িত্ব নেই সংসারে। শুনেন, আমেরিকা সাংবাদিক পত্রিকা লিখছে যে পৃথিবীর অন্যতম সেরা বিশেষজ্ঞ হলো তারা, কারণ তারা যুদ্ধ করতে 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 প্রতিকূল অবস্থায় থাকতে 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 তারা বিশেষজ্ঞ হয়ে গেছে। তারা পাকিস্তানের পারমাণবিক বোমা থাকলেও ডরাবে না, আমেরিকাকেও ডরাবে না, ভারতকেও ডরাবে না। কিন্তু আশ্চর্য হয়ে একটা কথা একজন জেনারেল লিখছে আমেরিকায়, যে আমরা কান্দাহারের 1 ইঞ্চি জায়গা বোমা মারতে বাদ রাখি নাই, এবং ওখানে 2-3টাও পড়ছে, তারপরে আমরা চলে আসছি ওটারে ক্লোজ করে নিয়া। অবাক করে দিয়ে 11 দিন পরে দেখি সব যোদ্ধাই তারা ওখানে হাজির কান্দাহারে। কই থাকে? তাহলে সেই ধরনের বিশেষজ্ঞর হাত থেকে বাংলাদেশটাকে তালেবান করার ছকটা আসছে, ম্যাপটা আসছে, এটা ওপেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বলতেছে যে তোমরা সতর্ক হও, সতর্ক হও, আফগান থেকে যাচ্ছে আর তোমাদের দেশের থেকে বানের স্রোতের মতো আসছে। আমরা আবার এটাও বলছে যে আমরা আতঙ্কিত না, তোমার দেশে সব যদি এই সুযোগ দেয় আমরা নির্মূল করতে পারবো, তোমরা পারবা না এদেরকে ট্যাকেল দিতে যখন এরা তোমার দেশে ফিরবে। এভাবে সুন্দরভাবে লিখছে তো, পাকিস্তানে লিখছে তো। আপনি বলছেন যে 17বার সতর্ক করেছে। হ্যাঁ, আপনি হ্যাঁ শুনেন, এই কথাটা হয়নি। আর 4.5 মাস তাদের ওই যে ছকটা আসছিল, তাদের যে কাজগুলো বাকি ছিল, ওই ট্রেনিং গুলো বাকি ছিল, আর সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে তাদের কাজ বাকি ছিল। ওদের জীবনটা পারলে দিয়ে দেয় জামায়াতের আমির। আর রাত তো নির্বাচন, নির্বাচন যখন দিবে তখন জামাতের সবাই জানতো সেই ডেট ঘন্টা, যে কবে আমরা ক্ষমতায় যাচ্ছি, সবাই জানতো। কিছু কাজ তাদের বাকি ছিল, নির্বাচনটা ঝড়ের গতিতে হয়ে গেল। তার উপর আমাদের চ্যালেঞ্জ করছিল এই যে সব পোলাপান পারলে দেশে আই, লন্ডনে বসে ভিডিও করে কি করিস, 1, 2, 3, 4, তারেক ওখানে হুটকি মার। তারেক অসহায় হয়ে একদিন বলে ফেললো, আমি ভিডিও করছিলাম, হিজলাম যেটা কইয়া বলে ফেললো যে আমি কি করবো, আমাকে তো যেতে দিচ্ছে না। তারকে এভাবে গালিগালাজ করা হয়েছে, এখনো তার মেয়েকে নিয়ে করা হয়েছে, এগুলো জঙ্গি মানে আর 4.5 মাস তারেক আসতে পারতো না, নির্বাচনটা পিছাইতো। কিন্তু আমি কখন সেটি হচ্ছে যে এই তারেক ক্ষমতা আসার পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলো হয়, আন্তর্জাতিক জঙ্গি কানেকশন তার সঙ্গে ছিল, তার সঙ্গে আছে, এবং জঙ্গিরা একটা প্লে করে, খেলা করে, যে যখন আমেরিকার চাপ আসছে তখন কিন্তু জামাতের থেকে বাদ দিয়ে পাল্লাটা এদিকে দিয়েছে, অর্থাৎ তারেককেই ক্ষমতা বসেছে শর্ত সাপেক্ষে। যেমন আমরা দেখতে পারি খলিল এখানে আছেন, এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। তো ফলে এই কথাটা কতটা সত্য, আপনার কাছে অনেক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে ইনফরমেশন থাকে কমরেড সাহেব, সেটি হচ্ছে তারেকের সঙ্গে কোনো জঙ্গি কানেকশন আছে কিনা। আপনি যদি না করেন তাহলে আমি একটু মনে করিয়ে দেব, 10টা কষ্ট, 21শে আগস্ট, এগুলো কিন্তু মানে ওই
যাদেরকে জেলে দিয়েছে, এগুলো কিন্তু জঙ্গির কানেকশন। তো তারেকের সঙ্গে তো আগেই ছিল, এখনো কি আছে? এমন যদি থাকে, সে পালানোর চেষ্টা করছে কেন, গর্ত করছে কেন, সুরঙ্গ করছে কেন? না 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 না, এটা হলো কি, শুনেন আমি বলি, যে প্রাইম মিনিস্টারের জন্য যে ভবনটা তৈরি করতেছে, কালকে তো তারেক রহমান প্রাইম মিনিস্টার নাও থাকতে পারে, আর যদি সত্যি গোপনীয় ভাবে করতো তাহলে আমি জানতাম না। এটা একটা ম্যাপ, যেটা আমাদের হাতেও আছে, যেটা করা হয়েছে নকশা, সেখানে আছে যে প্রধানমন্ত্রী যখন থাকুক তাদের একটা না গোপনীয় ভাবে বের হয়ে যাওয়ার নিচ থেকে 4টা রাস্তা আছে চারিদিকে, এবং এটা তো ওপেনই করে দিয়েছে। এটা তারেক রহমান করে নাই। যাক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ নিরাপত্তার জন্য যারা করছে তারা করছে। এই এক, যেমন ধরেন এখন এই যে জঙ্গি ইউনূস, সে প্রধানমন্ত্রীর কার্যালয়টা, দেশের সম্পদটাকে ঝুলাই যোদ্ধা বানাই দিল, জাদুঘর বানাই দিল। ও তো একটা ওই যে শুয়োরের বাচ্চা, বলবো না আমি, বলা নিষেধ। কেন? ওখানে নতুন হাসিনা চলে গেছে, যে প্রধানমন্ত্রী হবে সেই থাকবে, রাষ্ট্রের সম্পদ। সারাই করলোটা কি? মায়ের ঝিয়ে করলো কি, পাখিটাই করলো কি? এই কথা বলতে বলতে খালি যাইতেই আছে, যাইতেই আছে। দাওয়াত খায় মা মেয়ে যাইতেছে, কিন্তু ওরা খালি এই বল, মায়ের ঝিয়ে করলো কি, পাখিটাই করলো কি, মায়ের ঝিয়ে করলো কি, পাখিটাই করলো কি। সবাই ঘিরে ধরছে। আচ্ছা, এই কথার মানে কি? আপনারা এটাই বলতেছেন কেন? তবে তবে এই জঙ্গির উত্থানের জন্য ইউনূস দায়ী। আপনি ইউনূস, আমি বরঞ্চ একটু উঠি। ইউনূস